এখন আপনারা শুনবেন সালমা চৌধুরীর লেখা আমি তো ভালোবাসি তোকে, পর্ব সংখ্যা 29। আজকের গল্পটি শুরু করার আগে একটা বিশেষ বার্তা। আমার ভয়েসে যদি আপনাদের গল্পটা শুনতে খারাপ লাগে বা যদি শুনতে নাই চান তো কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে, টানা 3 ঘন্টা পরীক্ষা নেয়, বোঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30টার দিকে শুয়েছে। আবির এখনো ফেরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে, আরো 20 মিনিট অপেক্ষা করেছে। আবির ফিরছে না বললে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে। কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময়ে উপাস থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠে বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরে স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়েই আছে। কোন মেয়ে কি বলেছে, আবির ভাই এখন কোথায়, কিছুই ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবেচিন্তে মেঘ প্রশ্ন করলো, আপনি এখন কোথায়, বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল, একটা কাজে এসেছি, তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও উঠতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল। তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলো, বেশি খুশি হতে পারল না। কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়েই আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে, কথা বলবি, ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এমনিতেই। আসছেন না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসতেছি। মেঘ ব্যালকানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ ব্যালকানি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। ওঠে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশী সেই খেয়ালই নেই। আবির নিচের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না ব্যালকানির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা। আরো কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন, এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে ব্যালকানিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখের ওপর থেকে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছুই
হচ্ছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক? জান্নাত আপু নেয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায়, তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢুকিলে ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস, তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে বসাইয়া রাখ। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতেই হবে, আর না হয়। এটুকু বলেই আবির থামলো। চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ। এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বললে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গেছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলে চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন? তখনই আবির আবার রুমে আসছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা একটানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরো বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুনে দেখে, তারপর সেখানেই বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পুরা খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতায় পুরায়নি, পুড়িয়েছে অষ্টাদশী হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত আঁখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বেয়ে আছে এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরের ন্যায় বসে আছে। এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে। আজ তানভীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছেন। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে। নির্বাচন নিয়ে, তানভীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানেন। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। কথার কথা লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যতই ঝড় আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইবো? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে।
তানভীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকেন, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকেনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া, একবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাই বলে ডাকবি। লিমন বলল, পরে? তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবে। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো, পরে আর কি? বনু কিছু বলার আগে ভাইয়ের চিৎকার দিয়ে উঠছে, ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নাই, যা ডাকছে তাই ডাকুক। বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলছে, আবির ভাইয়া। ভাইয়ার সঙ্গে সঙ্গে বলে, ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, ভাই ডাকাতটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখন কি উল্টোপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি বলেছে? তানভীর ঢোক গেলে আস্তে করে বলল, এমপির মেয়ের বনুরে অনেক ভাল লাগছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তো? তানভীর আস্তে করে বলল, এমপির ছেলের বউ মানে এমপির মেয়ে ভাবি বানাতে চাই। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো, কি? তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকাইছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাশেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথাটা মাথায় রাখিস বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি। রাকিব হাসতে হাসতে বলছি, তানভীর তোর ভাগ্য ভালো, শালা হলে যে কি দশা হইতো তোর আল্লাহ ভালো জানে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তানভীর তোরে আমি আগেই না করছিলাম, মেঘের ওই বাড়িতে নেওয়ার দরকার নেই, তুই জোর করেছিলি বলেই আমি নিয়েছিলাম। এমপির মেয়েরে এমনই সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি, কই পাবো এটা বল শুধু। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই ভালো লাগছিল, আমি না করে দিচ্ছি, বলছি বনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শোধালো, আমায় আগে বলিসনি কেন? তানভীর তখন রাকিবের পিছনে লুকিয়ে আছে, ধীর কণ্ঠে বলল, এখানে চারজনের সামনে বলেই যান বাঁচানোর কষ্টকর হয়ে যাচ্ছে, বাড়িতে আমায় একা পেলে মায়ের যে দেবে না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এর খবর ছিল, এমপির ছেলে দেশে ফিরলে জানাস তো? তানভীর চিন্তিত স্বরে বলল, কেন মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আরও ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে 10টার পর বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক। আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতে আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তির পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো।
পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এজন্য হিজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত 2 রাতে ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনো ঘুম থেকে ওঠেইনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে, তখনই চোখ পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখে উচ্চস্বরে বলে উঠলেন, কি রে আবির, তুই কোথায় যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলল মেঘকে আমি নিয়ে যাই। যেহেতু আজ শুক্রবার, তাই ভাবলাম নিয়েই যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালো হয়েছে, ওই ছেলেরে দিয়ে কোনো বিশ্বাস নাই, দেখা গেল যাইতে যাইতেই পরীক্ষা শেষ হয়ে যাবে। তার থেকে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসল। মালিহা খান ছেলেকে ডেকে বললেন, তোকে খেতে দিব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক। শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ থেকে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির অকস্মাৎ 2 হাতে আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি, এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে এই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যেই হাসিটা শুধুই বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবিরের মুখবিয়োগ পড়ে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাহিরে অপেক্ষা করছে। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাইরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তির পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তার হলো কই। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা আবিরের জন্য, মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলই না অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। আজ গল্পটা এই পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ।